তীব্র হচ্ছে লোডশেডিং। গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। ভাবাচ্ছে কয়লার সংকট। জ্বালানি সরবরাহ নিশ্চিতের পরামর্শ। কারেন্ট যায় খুব বেশি এবং আসে খুব কম। সুস্থ থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ অধিকাংশ সময় বিদ্যুৎ বঞ্চিত থাকে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমরা কোনো বছরে সম্পূর্ণ ব্যবহার করি নাই, এই বছর আমরা করি। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব বাজারে না পড়ার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এই জ্বালানির মূল্যবৃদ্ধির জনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম, যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু। প্রশ্ন সহজ হওয়ায় শিক্ষার্থীদের স্বস্তি। কাউকে না জানিয়ে কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বললেন, কারিকুলামে আসছে পরিবর্তন। সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে বিলেছে ঘুষ চাওয়ার প্রমাণ। লেনদেন হয়েছিল কিনা খতিয়ে দেখছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এবং পাচারের অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সম্পদ পুনরুদ্ধার কোম্পানি নিয়োগ। সংসদে অর্থমন্ত্রী। আসন্ন বাজেটে ব্যাংক ঋণ কমানোর ঘোষণা। জ্বালানি সংকটে তীব্র হচ্ছে লোডশেডিং। গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। চাহিদার বিপরীতে বিদ্যুৎ ঘাটতি কখনো কখনো দাঁড়াচ্ছে প্রায় 2000 মেগাওয়াটে। বিদ্যুৎ বিভাগ বলছে, কয়লাচালিত কেন্দ্রের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি সহনীয় রাখার চেষ্টা চলছে। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর খুব কাছেই সাফারের চানগাঁও। সন্ধ্যা নামতেই বিদ্যুৎ নেই, গরম আসতেই পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় সইতে হচ্ছে তীব্র ভোগান্তি। সুস্থ থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কারেন্ট যায় খুব বেশি এবং আসে খুব কম। আমরা যে রাত্রে করে যে ঘুমাবো ওই অবস্থাটা হয় না। মোটা দাগে ঢাকা মহানগর বাদে দেশের বাকি সব এলাকায় কম বেশি এখন একই অবস্থা। গত কয়েকদিনের তথ্য বলছে, বিদ্যুৎ চাহিদা ঘুরপাক খাচ্ছে 14 থেকে 16,000 মেগাওয়াটে। বিপরীতে প্রায় দ্বিগুণ সক্ষমতা থাকার পরও পর্যাপ্ত জ্বালানির অভাবে বাড়ছে বিদ্যুৎ ঘাটতি। গ্যাস ও ফার্নেস অয়েল সংকটে ধুঁকছে অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। আবার চাহিদা মাফিক কয়লা না থাকায় উৎপাদন অর্ধেকে নেমে গেছে কয়লাভিত্তিক বেসরকারি দুটি বৃহৎ কেন্দ্রের, যার পরিণতি দৈনিক সর্বোচ্চ লোডশেডিং 2000 মেগাওয়াট ছুঁই। গ্যাসের থেকে যে জেনারেশন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। ফুল সাপ্লাইটা একটু ডিসরাপশন হয়েছিল, এটাকে আমরা অনেকটাই রিকভারি করছি, আরো হয়তো খুব শীঘ্র এটা রিকভারি হয়ে ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। বিশেষজ্ঞরা বলছেন, চলতি মৌসুমে পরিস্থিতি সহনীয় রাখতে পূর্ণ সক্ষমতায় চালাতে হবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমরা কোনো বছরে সম্পূর্ণ ব্যবহার করি নাই, এই বছর আমরা করি। তো সরকারের হাতে কিছু জিনিসপত্র আছে, কিন্তু এটা ঠিকভাবে ব্যবহার করতে হবে ঠিক সময়ে। লোডশেডিং করতে হলে গ্রাম ও শহরের মধ্যে ভারসাম্য রাখারও পরামর্শ বিশেষজ্ঞদের। গ্রামের মানুষ অধিকাংশ সময় বিদ্যুৎ বঞ্চিত থাকে। তাদের বিদ্যুৎ লাগে সন্ধ্যার সময়, অথচ তারা বিদ্যুৎ পায় না। এটা একটা চরম অবিচার, অন্যায়। এই মানুষের বিদ্যুৎটা আগে দিয়ে তারপরে অন্যদের বিদ্যুৎ দেওয়া উচিত। ধারণা করা হচ্ছে, সামনের দিনগুলোতে আরও বাড়বে বিদ্যুৎ চাহিদা, যা 18,000 মেগাওয়াট ছাড়াতে পারে। গ্রীষ্মের শুরুতে যে হারে লোডশেডিং দেখা দিচ্ছে তাতে ইঙ্গিত মিলছে, চলতি মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখা বেশ চ্যালেঞ্জের হবে। এখন এই চ্যালেঞ্জ কিভাবে কতটুকু সামলায় বিদ্যুৎ বিভাগ, সেটি এখন দেখার বিষয়। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানির দাম বৃদ্ধির কারণে খাদ্যপণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী। সচিবালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্ক ফোর্সের সভা শেষে কথা জানান তিনি। বাজারে সিন্ডিকেট করা কিছু ব্যক্তির হাতে দেশের মানুষকে সরকার জিম্মি হতে দেবে না বলেও হুঁশিয়ারি করেন মন্ত্রী। জ্বালানি তেলের দাম বাড়লে বাড়ে পরিবহন খরচ, যার প্রভাব পড়ে নিত্যপণ্যের বাজারেও। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেরিতে হলেও দেশে বেড়েছে ডিজেল, পেট্রোল, অকটেনের দাম। তারপর থেকে জনমনে নতুন উদ্বেগ, বাজারে দ্রব্যমূল্যেও পড়তে পারে প্রভাব।
মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভায় আলোচনা হয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ নিয়ে। জ্বালানি তেলের বাজার মূল্যের প্রভাব ও সরকারের পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খাদ্যমূল্যের উপর তেমন প্রভাব পড়বে না। সিন্ডিকেটের হাতে সাধারণ মানুষকে সরকার জিম্মি হতে দেবে না বলেও জানান মন্ত্রী। জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। এই সরকার গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না। বাজারে আমদানি পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে জানিয়ে মন্ত্রী বলেন, খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ঘাটতি আছে। বোতলজাত সয়াবিনের সরবরাহ একটু কম আছে, আবার খোলা সয়াবিন পর্যাপ্ত আছে, যেটি হয়তো নির্ধারিত মূল্য থেকে অল্প কিছু বেশি মূল্যে বিক্রয় হচ্ছে। তো এই ব্যাপারটি আমরা নজরে রেখেছি এবং এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব। জনগণকে প্রয়োজনের বেশি পণ্য কেনার প্রবণতা বর্জনের আহ্বান জানান মন্ত্রী। আমরা যেন স্পেকুলেশন দ্বারা মূল্যস্ফীতি না ঘটাই। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিয়েছে 18.5 লাখ পরীক্ষার্থী। প্রশ্নপত্র সহজ হওয়ায় খুশি তারা। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর না পাওয়ায় স্বস্তি জানান অভিভাবকরাও। এদিকে আগে থেকে কাউকে না জানিয়ে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরে তিনি বলেন, প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে এবারই প্রথম সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও জানান মন্ত্রী। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এবারের এসএসসি পরীক্ষা। ভালো পরীক্ষা হওয়ায় কেন্দ্র থেকে হাসিমুখে বের হন শিক্ষার্থীরা। প্রথম পরীক্ষার দিন কেন্দ্রে প্রবেশের আগে কিছুটা দুশ্চিন্তায় ছিল কোনো পরীক্ষার্থী। তবে প্রশ্নপত্র দেখে উড়ে যায় সব ভীতি। ভালো পরীক্ষা হওয়ায় খুশি পরীক্ষার্থীরা। পরীক্ষা পুরো ফাটাইয়া দিছি, সব কমন আইছে। এত ইজি প্রশ্ন কেউ করে? প্রশ্নগুলো ইজি ছিল, অনেক ভালো দিতে পেরেছি। এমসিকিউটা স্ট্যান্ডার্ড হয়ে আমরা সিকিউ গুলো ভালো মতো দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। বন্দুকের গুলি মিস হবে, আমার A+ মিস হবে না ইনশাআল্লাহ। আমাদের মনে হচ্ছে আমরা নরমাল এক্সাম দিতেছি, সো ভালোই হয়েছে। কেন্দ্রের শিক্ষার্থীরা আর বাইরে অভিভাবকদের ভিড়। পরীক্ষা শেষ হতেই সন্তানের সঙ্গে বাবা মায়ের সাক্ষাৎ। প্রশ্নোত্তর করতে পারায় সন্তুষ্ট অভিভাবকরাও। আমি একজন মা এবং সব বাচ্চার জন্য আমার শুভকামনা। বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকা সহ সারা দেশে 3885টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। অন্যান্য সময়ে সাংবাদিকদের জানিয়ে শিক্ষামন্ত্রী কেন্দ্র পরিদর্শনে গেলেও এবারের চিত্র ছিল ব্যতিক্রম। আগে কাউকে না জানিয়ে মানিকগঞ্জ ও সাভারের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। শিক্ষামন্ত্রী বলেন, এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো শঙ্কা নেই, কারিকুলামেও আসবে পরিবর্তন। পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই তাদেরকে কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বলেছি, তারা কাজ করছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 18,57,000-এর বেশি শিক্ষার্থী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রতি 3 মাসে একবার জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করবেন বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের সদস্যরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির নেতারা। বিনা কারণে কোনো সাংবাদিক জেলে আছেন কিনা এবং গ্রেফতারকৃত সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার প্রধান। প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। এটা খুব ভালো কথা, কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এটা বলেন নাই। আমরা এটা ওনাকে স্মরণ করেছি যে আগের সরকারগুলো কি করেছে, তিনি এটা জানেন সবই। উনি বলেছেন যে আমরা সেই পথে যাব না। গ্রেপ্তারকৃত সাংবাদিক যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, তারপরেও তিনি শুনেছেন, তিনি বলছেন যে এই বিষয়টা আমরা আলোচনা করব। উনি বলেছেন নোয়াবের সাথে বা সাংবাদিক ভাইদের সাথে ওনাদের যে প্রতিনিধি থাকবেন তাদের সাথে
3 মাস অন্তর অন্তর বসার আমরা একটা শিডিউল করেছি। বসে ওনাদের সমস্যার কথা বা আমাদেরকে যে ওনারা পরামর্শ দিবেন সেটা আমরা ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কোনো লেনদেন হয়েছিল কিনা কমিটি তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে তার পরিবারের কাছ থেকে ঘুষ দাবির অভিযোগ ওঠে সাইমুম রেজার বিরুদ্ধে। অডিও রেকর্ডটার সত্যতা আমরা পেয়েছি এবং সেখানে দুইজনেরই কথোপকথন আছে। তাদের মধ্যে কোনো লেনদেন হয়েছে কিনা বা এই জাতীয় সেটা আমরা খতিয়ে দেখছি। এটা আমাদের ফ্যাক্টস কমিটি আমরা তদন্ত করে দেখছি। আমরা কর্তৃপক্ষের কাছে সেটা দাখিল করব এবং সেভাবে আইনগতভাবে যা হয় তাই হবে। ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতি। কারণ হিসেবে পোর্টালের প্রযুক্তিগত ত্রুটি আর সিস্টেম ডাউনকে সামনে এনেছেন ব্যবসায়ীরা। এনবিআরের প্রাক বাজেট আলোচনায় অনলাইন ভ্যাটের জরিমানা থেকে মুক্তি চান ব্যবসায়ীরা। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, দুর্বল তদারকির কারণেই সমালোচনার মুখে পড়েছে এনবিআর। বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রায় 8 লাখ প্রতিষ্ঠানের মধ্যে জমা দেয় প্রায় 5 লাখ। এর মধ্যে 3 লাখের বেশি প্রতিষ্ঠান ভ্যাট জমা দেয় অনলাইনে। তবে পোর্টালের প্রযুক্তিগত ত্রুটি আর সিস্টেম ডাউনের কারণে কর পরিশোধে তৈরি হচ্ছে জটিলতা। এতে জরিমানার সংখ্যায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। আমি গত মাসে বলছি ঠিক আছে, যেহেতু আপনারটা আপনি এই মাসও দেন, ম্যানুয়ালি দেন। আমি এই মাসও ম্যানুয়ালি আমি সাবমিট করতে বাধ্য হচ্ছি, যেহেতু আমার আপডেশন হয় নাই আর আমি করতে পারতেছি না। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীদের এমন অভিযোগের মুখে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান। আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম পূর্বেরগুলো থাকুক না থাকুক, এখন থেকে সবাই অনলাইন দিতে পারবে। কিন্তু এটা একটা টেকনিক্যাল প্রবলেম আছে, যেহেতু ভ্যাটের পুরনো ব্যালেন্স ক্যারি করতে হয় এবং এগুলোর অনেক ইয়ে আছে। তো যারা পেপার রিটার্ন দিয়েছে তাদেরগুলো যাতে অনলাইনে নিজেরাই এন্ট্রি করতে পারে, অর্থাৎ ট্যাক্স পেয়ারদেরকে আমরা অ্যাক্সেস দিয়ে দেবো যে আপনারা পুরনো রিটার্নগুলো আপনারা এন্ট্রি দিয়ে দেন। ভ্যাট আদায়ে দুর্বল তদারকির ব্যবস্থার কারণেই এনবিআর সমালোচনার মধ্যে পড়ছে বলেও মন্তব্য করেন চেয়ারম্যান। আমরা তো ধ্বংস হয়েছি এই কারণেই, আমাদের মনিটরিং ব্যবস্থা অত্যন্ত দুর্বল প্রত্যেকটা জায়গাতেই। এখন তুমি রিটার্ন চিঠি দাও তাদেরকে, দেন তাদেরকে কৈফিয়ত তলব করো, তারপরে তুমি ডিপার্টমেন্টাল অ্যাকশনে চলে যাও। এই দিনের আলোচনায় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স খাতের স্থানীয় উৎপাদনকে গুরুত্ব দিয়ে সহনীয় কর কাঠামোর দাবি জানান ব্যবসায়ীরা। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরাতে পুরোদমে কাজ চলছে জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, টাকা ফেরত আনতে বিদেশে সম্পদ পুনরুদ্ধার কোম্পানি নিয়োগ করা হয়েছে। সংসদ অধিবেশনে তিনি আরও বলেন, আগামী বাজেটে ব্যাংক ঋণ কমানোর পরিকল্পনা রয়েছে। দিনের কার্যসূচি চলছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। মঙ্গলবার সাধারণ আলোচনায় অংশ নেন আইন প্রণেতারা। সময় 5 মিনিট। দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন কুমিল্লার সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জবাবে অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সমঝোতায় বিশ্বাসী নয় বিএনপি সরকার। বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশে সম্পদ পুনরুদ্ধার কোম্পানি নিয়োগ করার তথ্য তুলে ধরেন আমির খসরু। তিনি জানান, নতুন অর্থ বছরে ব্যাংক ঋণ কমানোর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এই টাকাগুলো রিপ্লেনিশ করতে হবে আপনাকে, এবং রিপ্লেনিশ করার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বহু টাকা এখানে রিপ্লেনিশমেন্টের জন্য দেওয়া হয়েছে, আরও বাজেটে দেওয়া হবে আগামী দিনে। বিনিয়োগকারীরা বিদেশ থেকে যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে বিনিয়োগ করতে চায় তাদেরকে আকৃষ্ট করে বাংলাদেশের ব্যাংকগুলোতে বিনিয়োগের মাধ্যমে এই যে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে এটা মেকআপ করে, যাতে করে বাংলাদেশের অর্থনীতিটা সচল করতে পারে। এ সময় সংসদ সদস্যরা নতুন করে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রত্যাশা অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। অধিবেশন শেষে কথা বলেন সরকার দলীয় চিফ হুইপ। তার দাবি, বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার। সমগ্র বিশ্বের সমস্যা, সমগ্র জায়গায় তেলের দাম বৃদ্ধি, শুধু বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করা হয়নি, সামান্য একটু অ্যাডজাস্ট করা হয়েছে। কাজে এই বিষয়টা আপনারা সহানুভূতির সাথে দেখবেন। ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্তে বিরোধী দলও ঐকমত্য পোষণ করেছে বলে জানান চিফ হুইপ। তারা ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবেন না। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। তাদের হামলায় আহত হয়েছেন 5 পুলিশ সদস্য। 4 জনকে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।
সকালে পদ্মা নদীর দুর্গম চর সালেহপুরে সন্ত্রাস বিরোধী আইনে থাকা মামলার আসামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির খাঁকে গ্রেফতারে যায় 3 উপপরিদর্শক সহ 5 সদস্যের দল। এক পর্যায়ে কবিরকে গ্রেফতার করা হয়। সে সময় পুলিশের ওপর হামলা চালায় কবিরের ভাই সহ স্থানীয়রা। হাতকড়া সহ ছিনিয়ে নেওয়া হয় কবিরকে। আহত হন 5 পুলিশ সদস্য। আসামিকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত বলেও জানান তিনি। ট্রাম্প নিজের কল্পনায় আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিল বানাতে চাইছেন বলে অভিযোগ করেন। ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ হওয়া পণ্যবাহী জাহাজ এবং এর আরোহীদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইরান। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে দেশটি। অন্যদিকে যদি কোনো সমঝোতা না হয় তবে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।